অনেক কথা বিষয় নিয়ে আলাপ করা লাগবে, কারণ চারিদিকে মেলা গ্যাঞ্জাম লাগিছে। প্রথম বিষয় নিয়ে আলাপ করি। রুমিন ফারহানের কাছে কোন অভ্যুত্থান বা বিপ্লব 36 দিন বা 1 মাসে হয় না। হ্যাঁ, কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশ ছাড়া করেছেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির 16 বছরের আন্দোলনের ফসল গণবিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে। আন্দোলনকারী বিএনপি করেছে, ঈদের পরে আন্দোলন আর কেউ করেনি। হ্যাঁ, ঘুরবার খুন হয়েছে খালি বিএনপি কর্মী, দেশ ছাড়া হয়েছে খালি বিএনপি কর্মী। আমরা খায় না খায় অ্যাক্টিভিজম করলাম, আমরা তো বিএনপি করি না, গলিক খাই না। সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে? বিএনপির আন্দোলন তো দেখেছেন, দেখেন নাই? গত 10টা বছর 10টা জনসভা করতে পারে নাই। ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে। প্রাণ ভয় পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই, নিজের আবার স্বীকার করেছে। খালেদা জিয়ার বাড়ির সামনে 2টা বালির ট্রাক সরাইতে পারে নাই, আবার আসিছে আন্দোলনের ক্রেডিট নিতে। বিএনপি 16 বছর কেন 16 বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল, হাসিনার যেত না। যখন আন্দোলন চলেছিল তখন মির্জা ফখরুল কইছে বিএনপির নৈতিক সমর্থন আছে, শুধু সম্পৃক্ততা নাই। হ্যাঁ, শুনেন, আমরা এই আন্দোলনের সাথে কখনোই সরাসরি জড়িত নই, আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। আর রুমিন ফারহানা বলে বিপ্লব তারাই করেছে, 1 মাসে বিপ্লব হয় না। তাহলে 7ই নভেম্বরে বিপ্লব কেমনে 4 দিনে হইলো? নভেম্বরের 3 তারিখ থেকে 7 তারিখ বিপ্লব। রাশিয়ার বিপ্লব কেমনে 10 দিনে হইলো? দুনিয়া কাঁপানো 10 দিন, ওই টাইমের উপরে একটা বইও আছে। বিপ্লব ক্ষণস্থায়ী, বিপ্লব অল্প সময় থাকে। বিপ্লব হইতেছে সেই মহেন্দ্র ক্ষণ, একটা মানবীয় সময়, যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুড়কাইয়া ছুঁয়ে ফেলে, বিদ্যুৎ চমকের মতো লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো। ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয়, তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা, বিপ্লবের নাও। আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব। আমরা ভাগ্যবান, আমরা পুরা জাতি ওই মুহূর্তটাই, ওই মহেন্দ্র ক্ষণের নাও, যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল। এই জন্য এই শহীদের মৃত্যু নাই, তারা সময় আর কালকে অতিক্রম করে যায়। আমি কইছিলাম খোদা তাআলার দয়া ছাড়া বিপ্লবে বিজয়ী হওয়া যায় না। খোদা তাআলার সাহসের আবাবিল পাখি পাঠান লড়াইয়ের ময়দানে খোদা তাআলার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না। মহাজীবনের ডাক শুনে সবাই আপনি রুমিন ফারহানাকে বিএনপিকে খোদা তাআলার জায়গায় বসাইতেছেন, নাউজুবিল্লাহ। বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা, আপনারা না। আপনি বিপ্লবের না করে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না, অবশ্য ভুলভাল চিল্লান। কইতেছে 18 সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। শুনেন, আওয়ামী লীগ যখন ভারতের সঙ্গে আঘাত করে 14, 18, 24-এ ক্ষমতা দখল করলো, বিএনপি তখন আকস্মিকভাবে জনগণের পাশে থেকে নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ওই নিজেই 2018 সালে সংসদে সংরক্ষিত আসনে এমপি ছিল বিএনপি, আমাদের বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করছে। কি কয় না কয় তার কোনো ঠিক নাই। শুধু তাই না, 10 কাঠা পর্যায়ে আবেদন করেছিল যে প্লট পাইলে নাকি চিরকৃতজ্ঞ থাকিবে। দেখেন, এটা প্লটের লোভ সামলাইতে পারে না, সে আবার বিপ্লব করে। হ্যাঁ, খেল খতম হয়েছে, পয়সা হজম। দরখাস্তটা দেখেন, একবার বলে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে, শুনেন। আবার বলে বিএনপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না, কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না। শুনেন, বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো বুঝছেন তো, বিএনপি ক্ষমতা এসে কি করবি? আজকে অনেক ছেড়ে দিই, বাচ্চা মেয়ে কি করবে কি কয় ঠিক নাই, আদালত ছেড়ে দিয়ে। এখন আসেন বিএনপির অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম, আমরা নিয়ে একটু কথা বলি। ফাহাম দেশে গেছিল, আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহাম মির্জা ফখরুল ভাইয়ের মেয়ে জামাই। তো আমি অত্যন্ত পছন্দ করি ফাহামকে ব্যক্তি হিসেবে, ভেরি চার্মিং পার্সোনালিটি। এই ফ্যাসিলিটির লড়াই তার অসামান্য ভূমিকা ছিল। সে আরবান এলিট যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে, সে একাই। আমি ভালো কথা বলেছিলাম না, হ্যাঁ, বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল। যারা ফাহামকে পছন্দ করে না তারা গালাগালি করতে পারে, আর যারা ফাহামকে পছন্দ করে তারাও গালাগালি করবে। ও আসিছে এবার ফাহামের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য, পয়েন্ট খাওয়ার জন্য আসিছে। আর যদি কখনো ফার্ম গ্যাঞ্জাম করে অ্যান্টি পিপল স্ট্যান্ড নেয়, তখন এসে বলতে দেখেছেন কত তখন প্রশংসা করেছিলেন। যাই হোক, এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না, এখন রাজনৈতিক মিত্র না। কারণ ফার্ম বিএনপি যে স্ট্যান্ড নিছে, যেটা আপলোড করে, সেটা করে সম্পর্ক রাখা যায় ভিন্ন মতের মানুষের সাথে, কিন্তু ফার্ম সেটা রাখবে না বলে সিদ্ধান্ত নিছে, এটা কোনো সমস্যা নাই। অ্যাবসলিউটলি ফাইন। ফার্ম সম্পর্কে এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে, সেই জন্য বলে নিলাম আর কি। কারণ সেও বলছিল যে এই লড়াই যারা ছিল তারা তার ভাই দাদা বলছে, তো সেটা আমার তরফ থেকে এখন এটা বলে না, ওটা ভালো। তো ফান দেশে গেল, সেই সময় ছাত্রদের নিয়ে বসেছি, বলছিল সম্ভবত একটা টিভি শোতে যে ছাত্ররা বিএনপির সাথে অ্যালাইন করলে ভালো করবে, এটা তাদের বেটার সিকিউরিটি দিবে। স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে, আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার। 2 দিন আগেও লিখলো ফার্ম যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বড়, এটা আমরা নাকি একে অন্যকে অপমানিত করছি, তার ফল। হ্যাঁ, মাঝে মাঝে ফার্মের কতদিন হাসি। আচ্ছা ভাব, বিএনপি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায়? আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে? দিছে কখনো? এই সব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল? ক্ষমতা জিনিসটা কি, সেটা কিভাবে তৈরি হয়? বিএনপি যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো, তাহলে জিয়া তো নিহত হয় না, ইলিয়াস আলী গুম হয় না, সালাউদ্দিন চৌধুরী ফাঁসিতে যায় না, তারেক রহমান নির্বাসনে যায় না, বালুর ট্রাক ফেলে তার খালেদা জিয়া কাট খাই দিতে পারে না। বিএনপি কি দেশকে আওয়ামী লীগের ফাঁসিবাদের হাত থেকে রক্ষা করতে পারছে? পারে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল অগাস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই। এই বিএনপি আগামীতে ক্ষমতা যাইতে পারে, কিন্তু ক্ষমতা সে রাখতে পারবে না, কারণ ক্ষমতা বিষয়টা এসে বুঝে না। দেখেন, বিএনপির জন্ম হইতো না 1975-এর 15 আগস্ট না ঘটলে। সে আগস্ট বিপ্লবীদের রক্ষা করতে বিএনপি করে নাই।
মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল। যদিও দেশে প্রচলিত সিআরপিসিতে মৃত্যুদণ্ডদণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোনো বিধানই নেই। সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন 120টা আসন নিয়েও বিএনপি কোনো বিরোধিতা না করে মুখে কোনো বাইতে চুপ করে বসেছিল। তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না, করবে না, সে ক্ষমতা নেই। বিএনপি ক্ষতি করতে পারবে, সেটাই আসল ক্ষমতা। রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না, বরং ক্ষতি করতে পারার হিম্মতেই রাজনৈতিক ক্ষমতা। আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে। আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছেড়ে দিচ্ছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে, না তা না। বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের এনসিপি গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগের বাপের ক্ষমতা নেই মিছিল করে। আওয়ামী লীগ বিএনপির আশকারা পাইয়া মিছিল করতেছে না, শুধু বিএনপি আওয়ামী লীগের মিছিল করে দিচ্ছে। হ্যাঁ বা বেশ, এইভাবে তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায়। বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয়স্বজনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এই খবর পড়লে সেটা বুঝতে পারবেন। আওয়ামী লীগকে যারা ভোটে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে। বিএনপি ঢুকতে না চাইলে তোমার ফাঁকা থাকবে না। বিএনপি প্রাণ ভয় রাজপথে 28 অক্টোবর দাঁড়াইতে পারে নাই, তার জন্য কি বর্ষা বিপ্লব থেমেছিল? ছিল না। ফার্মের কন্ট্রাডিকশন গুলো আমি আলাপ করি না, চাইলে করা যায়। ফার্ম বলতে 71 একটা রেড লাইন, এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। এই জন্য নাকি জামাত মিনিস্ট্রি হতে পারে নাই, আজিব বাত। বিএনপি কি 71 কেমন করে? সে নিজে কি ফার্মকে নিজে বাঙালি জাতীয়তাবাদকে ওন করে? ফার্ম তো নিজে নিজেকে হিন্দুস্তানি মুসলমান বলছে। দেখেন, আমি নিজেকে বাঙালি মনে করি না, আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি। ফার্ম কি ধর্ম নিরপেক্ষতা মানে? সে কি সমাজতন্ত্র মানে? সে নিজেই কমিউনিস্টকে দান দিক বলে। সে বাকশাল চায়, আবার ইউরোপিয়ান এনলাইটমেন্ট চায়। দান্তিক তাইলে ফার্মের 71টা আসলে কি? ফার্মের ন্যারেটিভ কি 71-এর? আমি আসলে জানতে চাই। এবার আসে বিএনপির 31 দফা নিয়ে আলাপ করি। আমি 31 দফার এক দফা নিয়ে সারা ভাবে আলাপ করেছি, আপনারা দেখছেন। আলাপ একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না। তো বিএনপির কিছু করতে ইচ্ছা করে না, এটা বেকুব ভর্তি দল। এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই, যেহেতু এন্টি আওয়ামী লীগ সকলের কাজের সুযোগ পাইছিল, তাই তারা ভাবে নাই নিজেদের ইন্টেলেকচুয়াল অ্যাসেট গড়ে তুলতে হবে। এখন পরিচয় গাড্ডায় আমি আমলে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেন না, একটাও না। আপনি দেখাতে পারবেন একটা ন্যারেটিভ তৈরি করছে, নিজেদেরকে রক্ষা করতে পারেন ন্যারেটিভ তৈরি করে। আর এইটাতে তাদের দুর্বলতা, এটা কোনোদিন খোঁতায় দেখেনি। গার্ড বেলি করে মাস্তানি হয়, রাজনীতি হয় না। রাজনীতি সিরিয়াস বিষয়, ক্ষমতা মাফিয়াদেরও থাকে। যাই হোক, আজকে 2টা দফা নিয়ে আলাপ করবো। বিএনপির 31 দফা, তার আগে করে নি রাজনৈতিক দফার সংখ্যা কম হতে হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিএনপি স্ট্যান্ডিং কমিটির প্রত্যেককে আলাদা করিয়া 31 দফা লিখতে বলেন, পারবে না, একজনও লিখতে পারবে না 31টা দফা। আপনি বিএনপির কর্মী হন, নেতা হন, নিজে লেখেন, এটা এপিসোড বফ করে নিজে লেখেন, পারবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম, পারবেন না। আপনি নিজে যা রাজনীতি করাটাই কাজ, যে পারেন না নিজের দফাটা নিজে লিখতে, মনে রাখতে। পাবলিকের বাপের ধন কি সাপে খাইছে যে সে মনে রাখবে? তা ঠেকা পড়ছে। আসেন দেখি রাজনৈতিক কর্মসূচি অল্প দফায় কেন হইতে হয় সেটা একটু আলাপ করি। 1 নম্বর কারণ সহজবোধতা। অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে, বেশি দফা থাকলে মেসেজ জটিল হয়ে যায়, সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ হারানোর ঝুঁকি বাড়ে। 2 নম্বর মোবিলাইজেশন সহজ হয়। কম দফা মানে একটা বা 2টা মূল দাবির পিছনে জনগণ জোরালোভাবে ঐক্যবদ্ধ হতে পারে, আন্দোলনের শক্তি বাড়ে। 3 নম্বর কৌশলগত চাপ সৃষ্টি করা যায়। সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি। বেশি দাবি হলে কোনো দাবি নিয়ে সুনির্দিষ্ট করে চাপ তৈরি করা যায় না। গতি বজায় রাখা। কম দফা কর্মসূচি আন্দোলনের গতি এবং ফোকাস বজায় রাখে। লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে, যা সময় ক্ষেপণ করে। 5 নম্বর হইতেছে সংবাদ মাধ্যমে সহজ প্রচার। মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে, অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয়। আমি এটা বললাম আন্দোলনের কারণে, কারণ তারা কিন্তু 31 দফা আন্দোলনের সময় করছে, বিপ্লবের পরে করে নাই, সেজন্য আন্দোলনের কথা বললাম। আমাদের সফল আন্দোলন করে দেখেন রাষ্ট্রভাষা বাংলাদেশে 6 দফা। এরশাদ বিরোধী আন্দোলনের 1 দফা, 1 দফা 1 দাবি এরশাদ তুই কবে দাবি, হাসিনা খাতে আন্দোলনের 1 দফা। এমনকি বিএনপি যে 4 দলীয় জোটের 5 দফা ছিল 2001 সালের নির্বাচনে, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন, আইন শৃঙ্খলা উন্নয়ন, এই সমস্ত। তারপরে দফা বাড়তে থাকে। 2018 সালে বিএনপি ঐক্যফ্রন্টের দফা হয় 7 দফা আর 11টা লক্ষ্য। এই হইতেছে বাম ইনফ্লুয়েন্স, দাবি ঢুকাইতে হবে টাইসা। মানুষ পড়লো কিনা শুনলো কিনা ভাবাভাবি নেই। আসলে 31 দফার 2 নম্বর দফা নিয়ে দেখি। তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে। ভালো কথা, কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল, তাই না? আইন কইরা 96 সালে তো টিকলো না কেন? আবার আইন করবে, টিকবে না। মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুরপাক খাবো নাকি বারে বারে? আবার যে বাতিল হবে না তার নিশ্চয় দেখি। জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন, অবাধ স্বচ্ছ নির্বাচন, নেতা নির্বাচনের স্বাধীনতা। এটা কিভাবে নিশ্চিত হবে? বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দ মতো লোককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাইতে চেয়েছিল 2006 সালে, জানেন তো? 2007 সালে জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সেটার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল। তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি KM হাসানকে নিয়োগ করা হয়। উনি একসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন। তৎকালীন আওয়ামী লীগের মধ্যে KM হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়সসীমা বাড়াই দিয়েছিল। গ্যাঞ্জাম বাদে এই নিয়ে